সবাই আয়কর আইনজীবী নিবন্ধন কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। গত 7 তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যেটা আগামী 21 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। যারা অলরেডি নিবন্ধন কার্যক্রম কমপ্লিট করেছেন, অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন, তাদের জন্য শুভকামনা এবং অভিনন্দন। আর যারা করেননি তারা অতি শীঘ্র এই ভিডিওটি দেখার পরপরই বসে যান। কারণ হচ্ছে কি, 21 তারিখ পর্যন্ত ওয়েট করার দরকার নেই। যে কোনো ধরনের একটি অপ্রত্যাশিত ইস্যু রেইজ হলে আপনি যাতে হাতে যথেষ্ট সময় পান সেটা সংশোধনের জন্য। বিভিন্ন ইস্যু হতে পারে, সেটা পেমেন্ট ইস্যু হতে পারে, ডকুমেন্টেশনের ঝামেলা থাকতে পারে, আপলোডিং ইস্যু থাকতে পারে। তাই বলবো একদম লাস্ট আওয়ারের জন্য ওয়েট না করাই ভালো হবে। আয়কর আইনজীবী প্রস্তুতি পর্ব আজকে আমরা শুরু করেছি প্রথম পর্ব। মূলত আমাদের এই কোর্স জুড়ে আমরা পুরো কোর্সটিকে বিভিন্ন পর্বে ভাগ করেছি, কারণ একটি ভিডিও অনেক বড় হয়ে গেলে এটা অডিয়েন্সের জন্য বিরক্তির কারণ হয়। পাশাপাশি প্রথম 1-2টি পর্ব হয়তো অনেক সাদামাটা হবে, পুরো ভিডিওটি সাদামাটা হবে, কোনো উইদাউট এনি এডিটিং। এখানে হয় কি, বেশি এডিটিং, বেশি অন্য এক্সটার্নাল ইস্যু নিয়ে আসলে ভিডিওর মধ্যে মূল টপিকসটা হারিয়ে যায় কোথায় যেন। সে কারণে আমাদের যেহেতু এটা একটা পরীক্ষার প্রস্তুতি পর্ব বা পরীক্ষা বিষয়ক একটি কোর্স, তাই আমরা ভিডিওর মধ্যে এক্সটার্নাল কোনো অন্য কোনো এক্সটার্নাল কোনো এডিটিং আমরা করব না, খুব সাদামাটা আলোচনা হবে। যারা অলরেডি অনেক বেশি প্রস্তুতি নিয়েছেন, অনেক আগ থেকে প্রস্তুতি নিচ্ছেন, তারা আয়কর আইনজীবী পরীক্ষা সম্পর্কে যাদের সম্যক ধারণা রয়েছে, তারা হয়তোবা প্রথম দিকে তাদের কাছে খুবই সহজ মনে হবে। তবে সহজ মনে হলেও এটা তাদের জন্য শার্পেন দ্য স হবে। কারণ তার জানা বিষয়টি সে আবার যখন রিপিট শুনবে বা দেখবে, তখন এটা তার মেমোরিতে একবারে গেঁথে যাবে, অনেক বেশি ধারালো হবে। আর যারা এখনো প্রস্তুতি নেননি, ভাবছেন নিবেন এবং ভিডিও দেখা শুরু করেছেন, তাদের জন্য তো নিঃসন্দেহে এটি একটি খুবই হেল্পফুল কোর্স হবে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই কোর্স দেখার পরে আপনি অন্য কোনো প্রস্তুতি না নিলেও আপনার পাশ আসবে। পাশাপাশি যারা চান যে কোর্সের পাশাপাশি যদি এমন একটি বই থাকতো, ভালো মানের বই, আসলে হয় কি, এর মধ্যে একটি বই আমার, তখন আমরা বই প্রকাশিত হয়নি, আমাদের একটি বই এই ফার্স্ট উইকে, এপ্রিলের ফার্স্ট উইকে আমরা ইবুক আকারে প্রকাশ করেছি। কারণ একটা বই তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার থাকে, আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, খুব সময় লেগে গেছে। এর মধ্যে আমার কাছে একজন একটা বইয়ের রেফারেন্স চেয়েছে যে এই ধরনের কোনো বই আছে কিনা। আমি তাকে সাজেস্ট করার আগে ওই বইটি আমি অনলাইন থেকে সূচিপত্র দেখলাম, যেখানে লেখা আছে যে অর্থ আইন এবারের সিলেবাসে, অর্থ আইন সিলেবাসে আসবে অর্থ আইন 2025, সেখানে ওই বইয়ে লেখা 2026-এ প্রকাশিত, কিন্তু সূচিপত্রে অর্থ আইন 2023। তো এটা যারা নতুন তাদের জন্য খুব বুঝে নেওয়াটা খুব টাফ। তাই আমরা এই চিন্তা ভাবনা থেকে আমাদের বইটি প্রকাশিত হয়েছে, খুবই সুন্দর প্র্যাকটিক্যাল আলোচনা। আপনি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে ঢুকে আপনি প্রাইমারি অবস্থায় বইটির বৈশিষ্ট্য বা বইটি কেন আপনার নেওয়া উচিত সেগুলো যদি একটু টপিকসগুলো দেখেন, আশা করি সেখান থেকে ক্লিয়ার হবেন। আর বই না নিলেও আপনি যদি পুরো কোর্সটি দেখেন, ভিডিওটি আপনি আপনার প্রস্তুতির জন্য যথেষ্ট হবে আশা করি। আর যারা শুরুর দিকে দেখেই বুঝে ফেলেন যে আসলে পরবর্তীতে আর দেখার দরকার নেই, ইটস এ
আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আহ, ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাই, একজন মুসলিম সুফি বা দার্শনিক। তার একটা বই আছে, আমরা সবাই জানি হয়তো, দ্য আলকেমি অফ হ্যাপিনেস, সুখের রসায়ন। সুখের রসায়ন বা কেমিস্ট্রি মিন্স, এটা হচ্ছে শাব্দিক অর্থ। সে বোঝাতে চেয়েছেন যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা তরল বস্তু যেরকম কঠিন হতে পারে, কঠিন বস্তু যেমন তরল হতে পারে, বিভিন্ন বস্তু বিভিন্ন দিকে রূপান্তরিত হতে পারে, সেরকম একজন দুঃখী মানুষ, একজন যার মনে অনেক কষ্ট বা যে হতাশ, সেও সুখী হতে পারে যদি সে সেই কেমিস্ট্রি বা রসায়নটা জানে। যাই হোক, আমাদের টপিক সেটি না। এই বইয়ের মধ্যে একটা কথা আছে তার, যে প্রাইড ইজ দ্য স্পিরিচুয়াল ডিজিজ, যে আল্লাহ প্রদত্ত একটি রোগই হচ্ছে আপনার প্রাইড বা অহংকার। সেখানে আপনি যখন এটা যদি কারো মনে ঢুকে যায়, সে কোনো কিছুই ঠিকভাবে শিখতে পারবে না, ঠিকভাবে ঘুমোতে পারবে না, ঠিক কাউকে বিশ্বাস করতে পারবে না, খেতে পারবে না। তারা সারা জীবন, তাকে কেউ বিশ্বাস করছে না এটা কিন্তু না, সে কাউকে বিশ্বাস করতে পারছে না, মানে সে সারা জীবন আনহ্যাপি। এটা হচ্ছে তার, ইটস এ ডিজিজ, স্পিরিচুয়াল ডিজিজ। এটা আমার কথা না, এটা ইমাম আল গাজ্জালি, অনেক বড় মাপের সুফি ছিলেন, তার দ্য আলকেমি অফ হ্যাপিনেস বইতে আছে। এনিওয়ে, আমরা পুরো কোর্স জুড়ে থাকবো আপনাদের সাথে। আমি শাহাদাত হোসেন, ডাইরেক্টর, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, রিফাইন্ড ইনস্টিটিউট অফ এক্সিলেন্স। যাওয়া যাক মূল আলোচনার পর্বে। আইটিপি, আইটিপি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা কর আইনজীবী, আয়কর আইনজীবী অথবা আয়কর পেশাজীবী, যাই বলি না কেন, এর নিবন্ধন পরীক্ষাটি খুব বেশি জটিল না হলেও মূল সমস্যাটি হচ্ছে সময়কাল। প্রত্যেক 5 বছর পরে পরে পরীক্ষাটি এনবিআর কর্তৃক আয়োজন করা হয়। যার ফলে হয় কি, যদি একজন ব্যক্তি, আগ্রহী ব্যক্তি 1 বছর অকৃতকার্য হন, তাহলে পরবর্তী 5 বছর তার সেটির জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাই আশা করব যারাই এবছর পরীক্ষার জন্য আশা পোষণ করছেন বা আগ্রহী হয়েছেন বা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, তারা যেন এক চান্সে নিবন্ধিত হওয়ার জন্য ওইভাবে প্রস্তুতি নেন। আর যে ভিডিওই দেখবেন, যে মেন্টরকেই ফলো করবেন, যে কোনো একজনকে ফলো করলে আপনার সফলকাম হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ এখান থেকে একটু, আরেক জায়গা থেকে একটু, আরেক জায়গা থেকে একটু হলে মিসম্যাচ হয়ে যাবে, মিক্সিং হয়ে যাবে। কারণ এক একজনের বলার ধরন, এক একজনের বোঝানোর ধরন বা টপিকস রেফারেন্স এক এক হবে, যার কারণে আপনি গুলিয়ে ফেলবেন। তাই বলবো, এখান থেকেই শিখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গা থেকে শিখবেন। কারণ যেটা বলছিলাম যে কোনো নলেজই, কোনো ভিডিওই আপনার ব্যর্থ যায় না, কিছু না কিছু নলেজ গ্যাদার করাই যায়। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার জন্য কারা আবেদন করতে পারবেন বা যোগ্য প্রার্থী কারা হবেন, এর মধ্যে যে বিষয়টি বারবার হাইলাইট করা হয় সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। দেখুন, অ্যাকাউন্টিং কিন্তু আমাদের ব্যক্তি জীবনেও ইম্পর্টেন্ট। আপনার আগে যারা পড়াশোনা করেছেন, আমাদের চেয়েও আগের সিনিয়র যারা, তাদের যে ডিপার্টমেন্টেরই থাকুক না কেন বা যেই অনুষদেরই থাকুক না কেন, সবাইকে 1-200 মার্কসের বুককিপিং
যেটাকে আগে হিসাব রক্ষণ বলতো, এখন সেটি আপডেট হয়ে হিসাব বিজ্ঞান হয়েছে। সব ডিপার্টমেন্টেই হিসাব রক্ষণ পড়ানো হতো একটা সময়ে। কারণ হচ্ছে হিসাব রক্ষণ মানুষের নিজস্ব ব্যক্তিগত কাঁচা বাজার থেকে শুরু করে নিজের যে ব্যক্তিগত আয় ব্যয় আছে সেটা নিজেরও তো বোঝার ব্যাপার আছে, না হয়তো সে মাস শেষে গুলিয়ে ফেলতে হবে, গুলিয়ে ফেলবে। কারণ আমাদের অনেকেই আয় ব্যয় হিসাব মিলে না, একটা সময় গিয়ে জীবনের হিসাব তো মিলেই না। হ্যাঁ, আমাদের যে অর্থনৈতিক হিসাব সেটাও মিলে না। এর মূল কারণ হচ্ছে আপনি আপনার হিসাব রাখছেন না প্রপার ওয়েতে। আপনার অনেককেই আমি দেখেছি যে সে একটা কাঁচা বাজার করলো, একটা সবজি কিনলো, সেটাও লিখে রাখছে। এখন তো অনেক অত্যাধুনিক মোবাইলে অনেক অ্যাপস আছে, আম, তারা ওখানেই সেটা মেনটেন করছে। অ্যাকাউন্টিং বোঝাটা পরীক্ষার জন্য না, শুধু ব্যক্তি জীবনেও খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, অ্যাকাউন্টিং যেটা বলছিলাম যে কারা আবেদন করতে পারবেন, এক নাম্বার হচ্ছে যে যাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে। অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড মিনস আপনি যেই সাবজেক্টেই পড়ে থাকেন, আপনি সেখানে অ্যাকাউন্টিংটা ছিল। হিসাব বিজ্ঞানের 100 মার্কসের হোক কমপক্ষে, বা যে কোনো মার্কসের আপনার অ্যাকাউন্টিং বেসিক নলেজ আপনার আছে, সেটা প্রুভেন কপি দেখাতে হবে। এর মধ্যে যারা বিজনেস অনুষদের স্টুডেন্ট, বিবিএ, বিপিএস, এমবিএ, এমবিএস, বিকম, এমকম, তাদের ক্ষেত্রে তো সম্পূর্ণ আলাদা হচ্ছে। এই কারণে তারা সবাই পারবে, কারণ প্রত্যেকেরই অ্যাকাউন্টিং প্রিন্সিপাল পড়তে হয়েছে, সে যেই সাবজেক্টেরই হোক, যদি সে ব্যবসা শিক্ষা অনুষদের ছাত্রছাত্রী হয়ে থাকেন। তার মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড যাদের, বিজনেস স্টাডি, তারা সবাই আবেদন করতে পারবেন। অবশ্যই তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করা হতে হবে। আর পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স ডিগ্রি হলে তো সমস্যা নেই, কিন্তু ন্যূনতম তাকে স্নাতক পাশ করতে হবে। 2 নম্বর হচ্ছে লয়ার যারা আছেন। অনেকের মনে চিন্তা আসে যে লয়াররা তো অলরেডি অ্যাডভোকেট, লয়ার আসেনি, তাদের আবার আইনজীবী হতে হবে কেন? কারণ লয়ার হলেও তিনি বাংলাদেশের প্রচলিত আইন যেগুলো ফৌজদারি দেওয়ানি, সেসব মামলার কাজ করে থাকেন। আর আয়কর আইনজীবীর পুরো বিষয়টি হচ্ছে হিসাব কিতাব বিষয়ক। এখানে আইনের ধারা আছে, আইনের ধারা যেগুলো আছে সেগুলো খুব বেশি না, সেগুলো প্রত্যেক বছর আবার চেঞ্জ হয়। প্রত্যেক বছর বাজেটের পরে অনেক ধারা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে একজন আয়কর আইনজীবীকে সবসময় আপ টু ডেট থাকতে হয়। প্রত্যেক আয়কর বছর, অর্থ বছরের পরপরই ওই বছরে প্রকাশিত বাজেটের উপরে তার নলেজ থাকতে হবে। যেটি বলছিলাম যে যারা অলরেডি লয়ার বা এলএলবি করা, তারা আবেদন করতে পারবেন। কারণ তারা ইনকাম ট্যাক্স বা আয়কর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে হলে তাকে এনবিআর এ নিবন্ধিত হতে হবে। তিনিও পারবেন না উইদাউট নিবন্ধন। তিনি হয়তো কোথাও চেম্বার খুলে আয়করের পরামর্শ দিতে পারবেন মক্কেলকে, কিন্তু তিনি সরাসরি তার ফাইল ডিল করতে পারবেন না। আরেকজন হচ্ছে যারা যে কোনো ফ্যাকাল্টি থেকে আপনি পড়াশোনা করেছেন, অসুবিধা নেই, আর্টস, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, কিন্তু আপনার কোনো দেশে বিদেশে যেখানেই হোক, আপনার অ্যাকাউন্টিং সাবজেক্টটা ছিল 100 মার্কসের হলেও, বা যে কোনো একটা বেসিক নলেজ গ্যাদার করার জন্য যে মার্কস দরকার হয় সেটি আপনার ছিল, তাহলে আপনি সেটা পারবেন। আপনি যেখান থেকেই আপনার পড়াশোনা কমপ্লিট করেছেন, আপনার অ্যাকাউন্টিং আপনার সাবজেক্ট হিসেবে ছিল, যাতে বুঝতে পারে কর্তৃপক্ষ যে আপনার অ্যাকাউন্টিংয়ের বেসিক নলেজ আছে। আরেকজন হচ্ছে যারা একাডেমিক পড়াশোনা অ্যাকাউন্টিং ছিল না, কিন্তু তিনি পাশাপাশি কোথাও থেকে ডিপ্লোমা করেছেন, বা যে কোনো একটি স্বীকৃত ইনস্টিটিউট হোক বা
ইউনিভার্সিটি থেকে তিনি অ্যাকাউন্টিং এর উপরে কোনো কোর্স করেছেন, তিনিও আবেদন করতে পারবেন। বয়স সীমা ন্যূনতম 25 বছর, সর্বোচ্চ। আয়কর আইনজীবী বা আয়কর পেশাজীবী হিসেবে বাংলাদেশে কাজের সুযোগ বা উপার্জনের সুযোগ কি রয়েছে, এর আওতা বা পরিধি কি, এই ব্যাপারে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমত, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ, অনেক বেশি জনসংখ্যার দেশ। এখানে সবকিছুতেই সফলতা সম্ভব যদি সেটা প্রপার ওয়েতে করা হয়। কারণ যত সম্পদ আছে পৃথিবীতে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে মানব সম্পদ, যেটার ঘাটতি আমাদের দেশে নাই, আল্লাহর রহমতে। তাই বাংলাদেশে আপনি যদি বাংলাদেশে প্রপার নলেজ গ্যাদার করতে পারেন এবং ওই রকম এক্সপিরিয়েন্স হন, আপনি সেখান থেকে আয়কর আইনজীবী হিসেবে আপনি যথেষ্ট ইনকামের, উপার্জনের সুযোগ রয়েছে। বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী যারা আয়করের অন্তর্ভুক্ত হবেন, সে অনুযায়ী হিসেব করলে বেশিরভাগ লোক বাংলাদেশের আয়করের আওতায় চলে আসার কথা। কিন্তু আমাদের হয়তো সচেতনতার অভাব এবং সরকারেরও সেরকম চাপ না থাকার কারণে অনেকেই এখনো আওতা মুক্ত রয়েছেন। ট্যাক্স দিলে তো আপনার টাকা কমবে না, টাকা সাময়িকভাবে মনে হচ্ছে যেন আমার টাকা আমি কেন গভর্নমেন্টকে দিচ্ছি, এবং সেটি মনে হওয়াটাই স্বাভাবিক যদি গভর্নমেন্ট ট্যাক্সের ব্যাপারে আরো বেশি মানুষকে অ্যাওয়ারনেস মানুষের মধ্যে গ্রো না করে। ট্যাক্স না, একটা দেশের ডেভেলপমেন্টের মূল অর্থনৈতিক সোর্সই তো হচ্ছে ট্যাক্স, আয়কর। সেটা ডাইরেক্ট ইনকাম ট্যাক্স আর ইনডাইরেক্ট ইনকাম ট্যাক্স, যেটাকে আমরা ভ্যাট বলি। ঘুরে ফিরে কর ব্যবস্থাপনা বা করই হচ্ছে সরকারের মূল চালিকা শক্তি। আর সরকার হচ্ছে দেশের উন্নয়নের একটা গভর্নিং বডি, যারা টোটাল দেশ সব দিক থেকে গ্রাজুয়ালি ডেভেলপ করার জন্য যা যা করার তাই করবেন। কিসের উপরে ভিত্তি করে? তার অর্থনৈতিক সক্ষমতার উপরে ভিত্তি করে। আর অর্থনৈতিক সক্ষমতা কোথা থেকে আসবে? ট্যাক্সের টাকা থেকে, প্রধান উৎস। এখন আমরাও বেশিরভাগ অনুন্নত, স্বল্পোন্নত, উন্নয়নশীল দেশেই এই অবস্থায়। এটা আস্তে আস্তে যখন আমরা উন্নতির দিকে যাব, আমরা তো আর এক অবস্থানে থাকবো না, তখন সব মানুষও সচেতন হবেন, সরকারেরও চাপ থাকবে। সেক্ষেত্রে ট্যাক্স পেয়ারের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে, আমাদের মূল পয়েন্ট যেটা। আর ট্যাক্স পেয়ারের সংখ্যা যত বাড়বে, তত আয়কর আইনজীবী হিসেবে কাজের সুযোগ বাড়বে, উপার্জনের সুযোগ বাড়বে। এখন যেই অবস্থায় আছে, এই অবস্থায় তাহলে কি সুযোগ আছে? এই অবস্থায় যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশে এখনো যারা ট্যাক্স পেয়ার, তারা বেশিরভাগই, ইভেন যারা শুধু টিন হ্যান্ডেল করেন, যারা ট্যাক্স মুক্ত, ট্যাক্সের আওতায় না, বা টিন করতে হয়েছে তাকে, টিন এখন তো গভর্নমেন্ট আলটিমেটলি সবাইকে ট্যাক্সের আওতায় আসতেই হবে। সেটা হয়তো এটা গভর্নমেন্টের জন্য বেশি জটিল কিছু না, আস্তে আস্তে কিন্তু চলে আসতেছে। আপনি ট্রেড লাইসেন্স করতে যাবেন, একটা ছোট মুদি দোকান দিচ্ছেন, ট্রেড লাইসেন্স করবেন, আপনার ট্যাক্স ইটিন সার্টিফিকেট লাগবে। আপনি পান দোকান দিবেন, ট্রেড লাইসেন্স লাগবে, ইটিন সার্টিফিকেট লাগবে।
আপনি জমি জমা কিনবেন, অ্যাপার্টমেন্ট কিনবেন, ব্যাংকের লোন নিবেন, যেখানেই যান আপনার ইটিন সার্টিফিকেট, ইটিন সার্টিফিকেট যেহেতু লাগবে আপনার একটা বড় কাজের জন্য, আপনি এখানে তো একটা সার্কেল, আপনি নিজেই কন্ট্রোলে চলে আসবেন। আপনি যেহেতু বিজনেস করতে গেলে আপনার লোন নিতেই হবে একটা সময় গিয়ে, উইদাউট একবারে ফ্রেশ লোন না নেয়া বিজনেসম্যানের সংখ্যা খুব কম বাংলাদেশে। বাংলাদেশে কেন, ওয়ার এভার, এভরিওয়্যার। আপনি লোন নেয়ার জন্য ব্যাংকে গেলেন, ব্যাংক প্রথমেই বলবে যে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে আসেন। আপনার ট্রেড লাইসেন্স, আপনার ইটিন, বা ইটিন না চলে আপনার এনআইডি, আপনার ট্রেড লাইসেন্স, আপনার লাস্ট 1 ইয়ার ট্রানজেকশন রেকর্ড, এইসব নিয়ে আসেন। তো আপনি এতদিন হয়তো বা গাফেল ছিলেন, আপনি করবেন করবেন ভাবছেন, বা কেন এত টাকা দিয়ে আমি ট্রেড লাইসেন্স করব। এখন যখন আপনার লোনের প্রয়োজন পড়েছে ব্যবসার এগেনস্টে, তখন ব্যাংক আপনাকে লিস্ট দিয়ে দিছে যে ডকুমেন্টসগুলো নিয়ে আসেন। আপনি দ্রুত ট্রেড লাইসেন্স করতে গেছেন, ট্রেড লাইসেন্সের আবার একটা মেয়াদ আছে, না হয় আপনাকে ন্যূনতম কোনো ব্যাংক 2 বছর 3 বছর মেয়াদ পূর্ণ না হলে আপনাকে লোন দিবে। আপনি ব্যবসা 50 বছর করেন, ডাজেন্ট ম্যাটার, আপনার ট্রেড লাইসেন্সের একটা নির্দিষ্ট বয়স, ম্যাচুরিটি থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার যখন ট্রেড লাইসেন্স করতে যাবেন তখন আপনাকে বলবে যে আপনি আপনার এনআইডি, আপনার ঠিকানা, আপনার এই এই ইনফরমেশন সাথে ইটিন ফটোকপি দেন বা ইনফরমেশন দেন। তো বাধ্য হয়ে আপনি তখন ইটিন খুলতে হচ্ছে। সবাই কিন্তু জমি জমা কিনতে যাবেন, আপনার বাধ্যতামূলক ইটিন লাগবে, অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন ইটিন লাগবে। সবাই ট্যাক্সের আওতায় আলটিমেটলি চলে আসতেছে। নাম্বার টু, আপনি শুরু করেছেন, আপনি এই মুহূর্তে চাকরি বাদা পাচ্ছেন না, বা ওইরকম সুযোগ সুবিধা মতো আপনি কোনো প্রফেশনে ঢুকতে পারছেন না। আপনার জন্য আপনি বাসায় বসে, এখন অনলাইনের যুগ চলছে, আপনি বাসায় বসে বিভিন্ন ট্যাক্স ফাইল হ্যান্ডেল করে আপনি আপনার একটা উপার্জনের ব্যবস্থা করতে পারবেন। নাম্বার থ্রি, আপনি সরি নাম্বার থ্রি, আপনি কোনো একটি ট্যাক্স এজেন্সি, যারা ট্যাক্স ফার্ম বা এজেন্সি যারা অন্যের হয়ে বড় বড় ফাইল হ্যান্ডেল করে থাকে, ডিল করে থাকে, তাদের সেখানে আপনি চাকরি নেয়ার সুযোগ রয়েছে এবং সেখানে হাই ডিমান্ড। আপনি যারা এই ধরনের বিজনেস করছে, ট্যাক্স ফার্ম, কনসালটেন্সি ফার্ম, তাদের সেখানে যদি আপনি চাকরি নেন, সেখানে আপনার বিশাল একটি সুযোগ তৈরি হয়েছে এবং ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে তারা জানে যে আপনার এখানে খুব বেশি প্র্যাকটিশনার নাই এবং এটার ডিমান্ড রয়েছে, যেহেতু প্রতি 5 বছর পরে পরে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই 5 বছরের গ্যাপে অনেক মানুষ দুনিয়াতে থাকে না, অনেক জায়গা চেঞ্জ হয়, তো একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়, বা অপরচুনিটি গ্যাপ বলতে অপরচুনিটি বা স্কোপ তৈরি হয়। সেখানে আপনার একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে। নাম্বার ফোর হচ্ছে, আপনি অন্য পেশায় গেলেন, ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন না, আপনি অন্য পেশায় যে কোনো সার্ভিসে আপনি অ্যাপ্লাই করলেন, সেখানে যখন এমপ্লয়ার বা যে নিয়োগকর্তা, সে দেখবে যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনার ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আপনি নিবন্ধিত, তখন আপনাকে অন্যদের চেয়ে আপনার চাকরির সুযোগ বহুগুণ বেড়ে যাবে। এর কারণ হচ্ছে সে ভাববে যে ওনাকে যে কাজের জন্য নেওয়া হয়েছে সেটা তো আছেই, পাশাপাশি এটা সারপ্লাস, আমাদের যদি কখনো কোনো কাজে লাগে ট্যাক্সের ব্যাপারে তার থেকে পরামর্শ নেওয়া যাবে। তো আপনার এখানে কাজের সুযোগ বা চাকরির সুযোগ অনেক গুণ বেড়ে যাবে। নাম্বার ফাইভ হচ্ছে, আপনি যদি নিজে কোথাও কোনো আবাসিক এলাকা, কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় চেম্বার খুলে সেখানে আপনার যেটা বললাম যে যার ইটিন আছে বা ট্যাক্সের আওতাভুক্ত নয়, সে ট্যাক্সের আওতায় এখনো আসেনি, সেই লোকও কিন্তু বছর শেষে যখন ট্যাক্স অ্যাসেসমেন্টের সময় হয়, সে এটা কোনো
ফার্মের মাধ্যমে, কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যমে, কোনো ট্যাক্স প্র্যাকটিশনারের মাধ্যমেই করে থাকে। সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি কোনো পৌরসভা, জেলা, থানা পর্যায়ে বা আম কি বলে বিভাগ, যেকোনো শহর, উপশহর, যেকোনো জায়গায় ট্যাক্সের নিয়ে একটা অফিস খুলে বসেন আপনার ট্যাক্স ফার্ম হিসেবে, সেখানে আপনি আশা করি ভালো করতে পারবেন। সেখানে যখন আরেকটা হচ্ছে, আপনি যখন একটা ফার্ম খুলে বসবেন, আপনার ট্যাক্সের পাশাপাশি অনেকগুলো কাজ করার সুযোগ তৈরি হবে। প্রথমত আপনার ট্যাক্স তো করলেনই, দ্বিতীয়ত ভ্যাট চলে আসবে, তখন ভ্যাটের ব্যাপারে আপনার জানার আগ্রহ বাড়বে, আপনি ভ্যাট ইনভলভ হবেন। আপনি মানুষের বিভিন্ন লাইসেন্সিং কাজ থাকে, আপনার বিএসটিআই এর বিভিন্ন এজেন্সি হিসেবে কাজ করতে পারবেন, কারণ অনেকের সময় নেই। তাদের মাধ্যম হয়ে আপনি কি বলে এটাকে রাইট ওয়েতেই যাবেন, বাট আরেকজনের মাধ্যমে, যার সময় নেই তার সময় বাঁচানোর জন্য আপনাকে সে হায়ার করছে বা আপনার শরণাপন্ন হয়েছে, সেখান থেকে আপনার বড় একটা ইনকামের সুযোগ হবে। নাম্বার 6 হচ্ছে, আপনি যখন করতে করতে একটা এক্সপিরিয়েন্স হবে, তখন আপনি কোনো একটা কর্পোরেট কোম্পানি বা যে কোনো কোম্পানি, ইন্ডাস্ট্রি ওনারের সাথে, ম্যানেজমেন্টের সাথে আপনার একটা ডিট হবে। আপনি ডিট করতে পারবেন, ডিটের জন্য অ্যাপ্লাই করবেন যে আমি আপনাদের ট্যাক্সের কাজগুলো আমি করতে চাই। বাংলাদেশে অসংখ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের কোম্পানি, ওষুধ কোম্পানি, শুজ কোম্পানি, ফ্যাক্টরি। তো আপনি যে কোনো একটা কোম্পানি বা একটা ফ্যাক্টরির সাথে, কর্পোরেট কোম্পানি হোক বা কি বলে ফ্যাক্টরি হোক, সেখানে আপনি যদি একটা মিডল সাইজ কোম্পানির কাজ ধরতে পারেন, সেখানেও অনেক বাংলাদেশি মিডল সাইজ কোম্পানি মিনস 5000 এর নিচে না। 5000 এমপ্লয়ি মানে কি, তাদের যে বছরের টার্নওভার, তাদের যে মান্থলি স্যালারি রেঞ্জ, এই সব মিলে বিশাল ডকুমেন্টেশন হ্যান্ডেল। এবং এখন অন্য বিভিন্ন কোম্পানিগুলো চলে যাচ্ছে ফিক্সড যে এমপ্লয়ি নিয়োগ দেওয়ার চেয়ে, এই যে যে কাজগুলো বাইরে থার্ড পার্টি দিয়ে করানো যায়, বিভিন্ন ফার্ম দিয়ে করানো যায়, সেই কাজগুলো এখন আর কেউ নিজে করছে না। ইভেন আপনি দেখবেন যে বিভিন্ন সিকিউরিটি, আগে যে কোম্পানির সিকিউরিটি ওই কোম্পানির বেতনভুক্ত ছিল, এখন নাই বললেই চলে। ক্লিনার, ড্রাইভার, এরা সবাই থার্ড পার্টি থেকে এখন হায়ার করছে। ঠিক আপনার যেসব কাজ, অ্যাকাউন্টিং এর বিভিন্ন কাজ, অ্যাকাউন্টস এর বিভিন্ন ফাইল ডিলিংস, এগুলা থার্ড পার্টি দিয়ে, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং থার্ড পার্টি, আপনার ট্যাক্স তো বহুত আগে থেকেই কোম্পানিগুলো থার্ড পার্টি। এখন যারা নিজেরা করছে তারাও আস্তে আস্তে, কারণ এত টেনশন নিয়ে সে এই কাজ করবে না, কারণ সে বিজনেসে ফোকাস করবে নাকি এইসব কাজ করবে, সেই ক্ষেত্রে এখানে বিশাল একটা সুযোগ আছে। এবং একটা কাজ যদি ধরা যায়, ওই মালিকের বা ওই কোম্পানির যে ফাইলিং আছে কোম্পানির বিজনেস সংক্রান্ত, সেগুলা ডিলিংস করাই তো আপনার বিশাল একটা আর্নিং এর সোর্স হবে। বিশাল মিন্স অনেক বড় অ্যামাউন্টের। আপনি মান্থলি তাদের সাথে অ্যানুয়ালি ডিলিং এ চলে যাবেন, আপনার অন্য কোনো কাজ করার আর সুযোগ থাকবে না একটা কোম্পানি যদি ধরতে পারেন। এবং পাশাপাশি সেই কোম্পানির যত এমপ্লয়ি আছে তার মধ্যে 70%, কারণ চাকরিরত অবস্থায় কেউ ট্যাক্স ফাঁকি দিতে পারে না এখন আর বাংলাদেশের। আপনি সামনের দিকে আমরা সেই ব্যাপারে অনেক আলোচনা করব। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, আপনার উৎসে কর করতো না, আপনার ট্যাক্স আগে কেটে তারপরে এমপ্লয়িকে স্যালারি দিচ্ছে। আগে ওই অ্যাকাউন্টস থেকেই টাকা কেটে রেখে তারপরে আপনার বাকি অংশ দিয়ে দিচ্ছে। সেই অ্যাকাউন্ট সবার স্যালারি এক জায়গায় করে একটা চালানের মাধ্যমে গভর্নমেন্টকে জমা দিচ্ছে নির্দিষ্ট ট্যাক্স জোনের আন্ডারে। সুতরাং এত এত এমপ্লয়ি, তাদের কাজগুলো কিন্তু আর বাইরে কাউকে দিবে না। এবং ওই এমপ্লয়িরা নিজেরাও, তাদের এত সময় নেই যে নিজের ফাইল নিজে হ্যান্ডেল করবে বা অন্য কোথাও যাবে, যেহেতু ওই ওই অ্যাকাউন্টস বা ওই কোম্পানির যে নির্দিষ্ট ব্যক্তি আছে তাকে বলবে যে আপনি দেখেন এটা কাকে দিয়ে করালে ভালো হয়, আমাকে আমারটাও অ্যাসেস করিয়ে দিন। তাহলে তার যদি একটা কোম্পানিতে 5,000, 2,000 হোক, 2,000, 1,000 হোক, 1,000 এমপ্লয়িরও যদি আপনি ট্যাক্স ফাইল অ্যাসেসমেন্ট করতে হয়, আপনার অন্য কোনো কাজ করার সুযোগ আছে এবং অন্য কোনো উপার্জনের দরকার আছে,
আপনি এক জায়গা থেকেই তো আপনি বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট সোর্স হয়ে গেল আপনার। সুতরাং বললে এটা সারাদিন পার করে দেয়া যাবে। ট্যাক্স আইনজীবী হিসাবে, আয়কর আইনজীবী বা ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করে উপার্জনের সুযোগ, এর চেয়ে বড় সুযোগ আর হয় না। আর এখানে যেহেতু আরেকটা জিনিস হচ্ছে যে চাকরি, নির্দিষ্ট চাকরিতে একটা মেয়াদ থাকে, বয়সের একটা সীমারেখা থাকে, সেগুলোরও অত বেশি রেস্ট্রিকশন নেই। তাই বলবো যে যারা সুযোগ আছে, আপনারা যেহেতু একটা সুযোগ আসছে, এখনো বেশ কিছুদিন বাকি অনলাইন রেজিস্ট্রেশনের, আপনারা এই সুযোগটা নেন এবং পরীক্ষা পার্টিসিপেট করে নিবন্ধিত হয়ে থাকেন না, সমস্যা কি? এবং সেখানে আপনার এটা একটা সোশ্যাল স্ট্যাটাসও তো দেয়। আপনি যেই সার্ভিসেই থাকেন, আপনি নিজের কোম্পানি, আপনি এখন বিজনেস করছেন, ফর এক্সাম্পল আপনি ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে নেই, আপনি নিজের ট্যাক্স বোঝার জন্য তো এটা অনেক ভালো একটা ব্যাপার। নিজের ট্যাক্স নিজে ডিল করলেন। ছোট ব্যবসা হলে, বড় ব্যবসা হলে আপনার যে প্র্যাকটিশনার থাকবে হায়ার করা, তাকে আপনি গাইডলাইন দিতে পারলেন। সে কি বলল সেটা আপনি বুঝলেন। আপনি যদি না, হয়তো আপনি অন্ধের হাতি দেখার মতো হবে, আপনাকে যা বোঝাবে আপনি সেটাই বুঝবেন। যাই হোক, ট্যাক্স ট্যাক্স লয়ার, সরি, ট্যাক্স প্র্যাকটিশনার, আয়কর আইনজীবী বা আয়কর পেশাজীবী হিসেবে কাজ করার যথেষ্ট সুযোগ বাংলাদেশে রয়েছে, এই মুহূর্তে রয়েছে। সামনের দিকে আরো বেশি সুযোগ তৈরি হবে, কারণ যত দিন যাবে তত ট্যাক্স পেয়ার বৃদ্ধি পাবে, ইটিন দারি সংখ্যা অনেক বাড়বে। কারণ কয়দিন পরে দেখবেন যে স্কুলে ভর্তি করাতে গেলে প্যারেন্টসদের যদি ইটিন চায়, কিছু করার নাই, বইয়ানুয়ালি আপনি কি বলে, যখন প্রমোশন হয় বাচ্চাদের নেক্সট ইয়ারে, তখন বললো যে এই বছরের অ্যাসেসমেন্ট জমা দিন রেজাল্ট কার্ডের সাথে। এটা কোনো আহামরি কিছু না। গভর্নমেন্ট যখন চাবে, তার আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে রাখি মেন্টালি, এবং এটা নিঃসন্দেহে এটা খারাপ কোনো কিছু না। ট্যাক্স যত পে করব তত দেশের ডেভেলপ হবে, আমাদের দেশ তত এগিয়ে যাবে। যা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব রানিং যে নিবন্ধন রয়েছে, নিবন্ধনের প্রক্রিয়াটি কি, কোন রোডম্যাপ ফলো করে নিবন্ধন করতে হবে, সেটা সংক্ষেপে আমরা আলোচনা করব। পরবর্তী থার্ড অর ফোর্থ ভিডিও থেকে আমরা মূল টপিকসে চলে যাব, মূল প্রস্তুতি পর্বে চলে যাব। কারণ এগুলো প্রাইমারি অবস্থায় না বললে অনেকের কাছে এটা পানির মতো, অনেকেই জানেন, কিন্তু অনেকেই আবার জানেন না। অনেকেই আবার জানেন না বিধায় তারা মাঝখান থেকে শুরু করলে সে জানলোই না ট্যাক্স কি, আইটিপি কি। আমি শুরু করে দিলাম মাঝখান থেকে অ্যাকাউন্টিং এর লেজার নিয়ে কথা বলা বা আইনের বিভিন্ন ধারা ফাঁকফোকর নিয়ে, কিন্তু সেটা তার জন্য নিঃসন্দেহে ভালো কিছু না। যাই হোক, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আবেদন রইল, এবং যারা অনেক ব্যস্ততার মাঝে, অনেকে তো ভিডিও দেখার বা ভিডিও স্মরণ রাখা টাফ হয়ে যাবে, তাই আমার ভিডিওটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি বেল বেল বাটনটি ক্লিক করে রাখলে আপনি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।